আসলে নতুন সরকারের সামনে কি চ্যালেঞ্জ দেখছেন এবং কি সম্ভাবনা এবং কি কি করা উচিত বলে আপনি মনে করেন? আমাদের এবং একই সঙ্গে বলছেন যে আমাদের তো নির্বাচন হয়েছে কয়েকটা, এই নির্বাচনের পরে আমরা দেশ কি পেলাম? এমপিরা তাদের গাড়ি, তাদের যত রকমের সুযোগ সুবিধা সবকিছু তারা করিয়ে নিয়েছে, শুল্কমুক্ত গাড়ি এমপিদের জন্য। কেন? এবং আমরা পেলাম কি? এই পাওয়াটার জন্য আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যেমন এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্তর পর একটা নির্বাচন হওয়া দরকার। কিন্তু এই কাজটা করার ক্ষেত্রে আপনার বাংলাদেশে যারা রাজনৈতিক দল ক্রিয়াশীল, এই খুচরা রাজনৈতিক দল না, সাইনবার সর্বস্ব রাজনৈতিক দল না, যারা আবার এই আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেছে, একটা অদ্ভুত একটা অভূতপূর্ব একটা আন্দোলন হয়েছে বাংলাদেশে, যেখানে আস্তিক নাস্তিক অসাম্প্রদায়িক এবং ধর্মীয় রাজনীতির মানুষ সবাই একসঙ্গে আন্দোলন করেছে। এবং এখানে আমি এইটাও বলি, এই আন্দোলনের 4 জন হচ্ছেন শহীদ হিন্দু ধর্মের ভাইয়েরা। ফলে এই অবদান কিন্তু বাংলাদেশের সকল মানুষের, সকল মানুষ, শিশু কিছু 63 জন শিশু কিছু নিহত হয়েছে, শিশু থেকে বৃদ্ধ সবে মিলে একটা আন্দোলন। ফলে এটা কেউ ভাবলে হবে না যে এটা আমরা এককভাবে করেছি। যদি এই ভাবনাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও আসে, তাহলে আমি বলবো তাদের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। এই জন্য এই সরকারের যিনি দায়িত্বে আছেন, যারা আছেন, তাদের এই নয়া রাজনৈতিক বন্দোবস্তের কাঠামোগুলো তৈরি করার জন্যে এবং তার গঠন করার পর একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্যে যে রূপরেখা, আপনি খেয়াল করবেন 2006 সালে 7 সালে তো 2007 সালে বিএনপি সরকার পতনের পর ওই সরকার বলছিল যে এই ভোটার তালিকাটা ত্রুটি মুক্ত, আমরা একটা ছবিযুক্ত ভোটার তালিকা করব। কিন্তু আপনি খেয়াল করবেন, ছবিযুক্ত ভোটার তালিকা দিয়ে কিন্তু বাংলাদেশে ভোট ডাকাতি এবং জালিয়াতির ভোট ঠেকানো যায় নাই। মাঝখান থেকে বাংলাদেশের 500 কোটি টাকা প্রথম দফা গিয়েছে, এরপরে আরো শত কোটি টাকা যাচ্ছে। ফলে আপনি একটা ব্যবস্থা করবেন, সেই ব্যবস্থা কিন্তু কার্যকর হচ্ছে না, মাঝখান থেকে জনগণের টাকা চলে যাচ্ছে। তো মৌলিক যে কথাটা, সেটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে, আমি মনে করি না যে এটা এখনই সময় হয়ে গেছে, কারণ এই কাজগুলো করার জন্যে কি ধরনের সময় লাগবে তার একটা গবেষণা দরকার। হ্যাঁ, এইটা করে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার রূপরেখা হাজির করবেন। এই রূপরেখা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে যেটুকু সময় তাদের লাগে, আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো সেইটুকু সময় যেন তারা দেন। নতুবা রাজনৈতিক দলগুলোকে যদি আপনি আন্ডারমাইন করেন, নতুন এক আন্দোলন, নতুন এক অস্থিরতা বাংলাদেশে হতে পারে। ফলে এখানে দুটি পক্ষ, বর্তমানে সরকার পক্ষ যিনি দেশের মহান দায়িত্বে আছেন, তাদেরকে এই জিনিসটা খুব গভীরভাবে ভেবে তার একটা সমাধান বের করতে হবে। এবং সংস্কার কি কি, আমি যদি মোটা দাগে কয়েকটা কথা বলি। দেখেন, বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, নামে বিচার বিভাগের স্বাধীনতা আছে। বিচার বিভাগের পৃথককরণের মামলায়, মূল মামলায় যে আদেশ দিয়েছিলেন, এই আদেশ আওয়ামী লীগের দলীয় বিচারপতিরা, খেয়াল করেন, আজকে সেনাবাহিনী থেকে একটা বিবৃতি দিয়ে বলে যে 5 জন বিচারক তাদের হেফাজতে ছিলেন। আপনি খেয়াল করেন, বিচারকও মনে করতেছে জনগণের হাত থেকে তাদের প্রাণ রক্ষা পাবে না, সেই জন্য তারা সেনাবাহিনীতে আশ্রয় নিচ্ছেন। তার মানে তারা কি ধরনের কুকর্ম করেছেন? বিচার বিভাগের মূল মামলার রায়টা তারা পরিবর্তন করে ফেলছে।
এই অধিকার তো তাদের ছিল না। মূল জাজমেন্ট পরিবর্তন করে তারা আবার বিচার বিভাগের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছেন। আবার বিচারক নিয়োগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের হাতে পড়ে গেছে। ফলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, বিচারক নিয়োগের কাঠামো প্রণয়ন করা এবং বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমাদের নির্বাচন কমিশন ধ্বংস হয়ে গেছে। এটাকে ওই যে বললাম, ভোটার তালিকা করলে শুধু হবে না, ভোটার তালিকা করে আর শত কোটি টাকা চলে গেছে, কিন্তু জালিয়াতির ভোট ঠিকই রয়ে গেছে। ফলে এই জায়গায় একটা নয়া বন্দোবস্ত লাগবে। আমাদের নির্বাচন, আমাদের মানবাধিকার কমিশন, আমাদের দুদক, আমাদের পাবলিক সার্ভিস কমিশন, প্রতিটি প্রতিষ্ঠান, এমনকি আমাদের নির্বাহী বিভাগে একটা বড় সংস্কার লাগবে। আরও কি লাগবে? প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদের মেয়াদ নির্ধারণ করে দিতে হবে। রাষ্ট্রপতির পদের মেয়াদ হবে একবার, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ হবে দুবার। কোনো মন্ত্রী দুবারের বেশি মন্ত্রিসভায় থাকতে পারবেন না, অথবা তিনবার। তাদের জন্য একটু এটা আমার একটা আরো সবাই মিলে ভাববে। আরে কয়েকটা কথা এখানে বলে নিই। আমাদেরকে ভিআইপি কালচার থেকে বেরিয়ে আসতে হবে। উচ্চ আদালতের একটা নির্দেশনা আছে, কেউ মানে না। বাংলাদেশে এই যে আপনি এয়ারপোর্টে যান, ভিআইপিদের জন্য ভিআইপি কাউন্টার আলাদা, ভিআইপিদের জন্য লাউঞ্জ, ভিআইপির জন্য লাউঞ্জ, খাবার দাবার আছে, প্রটোকল আছে। সাধারণ মানুষ, আমাদের প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা বলেন, তারা কিন্তু হয়রানি শিকার। আপনি রেমিটেন্স যোদ্ধাদেরকে ভিআইপি মর্যাদা ঘোষণা করেন, আর আমাদের মন্ত্রী এমপি আমলারা পৃথিবীতে অন্যান্য উন্নত রাষ্ট্র, সভ্য রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ছাড়া আর কেউ ভিআইপি মর্যাদা পায় না। সবাইকে লাইন ধরে, সব নাগরিক কিন্তু সমান। হ্যাঁ, আপনি খেয়াল রাখবেন, এই দেশের নাম হলো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, মানে জনগণের দেশ। এখানে জনগণ সবচেয়ে অবহেলিত, ফলে রাষ্ট্রের মালিকরা কিন্তু অবহেলিত। এখানে ভিআইপি কালচারটা চিরতরে বন্ধ করে রাখতে হবে। 3টা লিফটের মধ্যে 2টা ভিআইপির জন্য রেখে দেওয়া হচ্ছে। এয়ারপোর্টে এই যে বললাম একটু আগে, আরেকটা কাজ করতে হবে। এই যে তদবির কালচার, মেধাবীরা বঞ্চিত হচ্ছে চাকরির ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এমপি মন্ত্রী আমলাদের তদবির, এটা দণ্ডনীয় অপরাধ। তদবির এবং ঘুষ, দণ্ডনীয়। ঘুষ তো এটা আমাদের অপরাধ আছেই আমাদের ফৌজদারি আইনে, কিন্তু তদবিরটা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করতে হবে। বাংলাদেশে গরিব মানুষ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা পায় না। যদিও আমাদের চিকিৎসকরা প্রচুর পরিশ্রম করেন, তাদের কাঠামোগত এবং সংখ্যাগত যে সংকট, এর মধ্যে তারা শত শত রোগী দেখেন, আমি সেলুট জানাই তাদেরকে। কিন্তু তারপরও আমি বলি, বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নাই, যে কারণে শত শত হাজার হাজার ক্লিনিক গড়ে উঠেছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা ক্লিনিকের হাতে চলে গেছে। এটাকে বন্ধ করতে হলে এই মন্ত্রী এমপি ঊর্ধ্বতন আমলাদের বিদেশে চিকিৎসার ক্ষেত্রে একটা আইন প্রণয়ন করতে হবে। বিদেশেও চিকিৎসার প্রয়োজন পড়বে, যেমন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন পড়ছে। একটা বোর্ড থাকবে, এই বোর্ডের অনুমোদনের বাইরে যদি জানা যায় কোনো মন্ত্রী, কোনো এমপি কোনো হাসপাতালে বিদেশিকে চিকিৎসা করছেন, তাহলে তার শৃঙ্খলা বিধি অনুযায়ী তার চাকরি যাবে এবং তিনি দণ্ডনীয় অপরাধ করবেন। তাহলে হবে কি, যখন স্বাস্থ্য সচিব সরকারি হাসপাতালে চিকিৎসা করতে যাবেন অন্য রোগীদের মতো, তাহলে স্বাস্থ্য সচিবেরই মাথা ব্যথা হয়ে যাবে কিভাবে হাসপাতালটা জগজগে তকতকে থাকবে। মানুষ এই যে নানান ধরনের পরীক্ষা, 2,000 টাকা ডাক্তারের পয়সা, পরীক্ষাতে কয়েক লক্ষ টাকা, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা। এই যে পরীক্ষা নিরীক্ষার যে টেস্ট, এটা সরকারি ব্যবস্থা বানাতে হতে হবে। এগুলো আমার আইডিয়া আছে কিছু, বিস্তারিত বলবো, একটা শুধু বলে দিই। আপনি ভিয়েতনামে জানেন, ভিয়েতনামে যখন করোনা হয়েছিল, রাস্তার মুড়ে মুড়ে বুথ ছিল করোনা টেস্ট করা, করোনা টিকা নেওয়া। ভিয়েতনামে বাস স্ট্যান্ডের কেউ নেমে যাওয়ার পরে একটা কার্ড একটা মেশিনে ঢুকায়, তার পরিবারের ওই কার্ডে লেখা আছে তার পরিবারের সদস্য সংখ্যা কত, সেই সংখ্যা অনুযায়ী বুথ থেকে চাল বের হয়। প্রতিদিন এইভাবে তারা বুথ থেকে চাল নিয়ে বাড়ি যায়। আপনি ঢাকা শহরে সরকারি হাসপাতাল সহ বিভিন্ন জায়গায়
আপনি বুথ করেন, মানুষ যেন অন্তত এই এই টেস্টটা বিনা পয়সায় পায়।